মর্নিং, শুভ ষষ্ঠী। এখন বাজে রাত্রি 3:30। চোখটা জ্বালা করছে। আমার ফোনটা চার্জে দেওয়া, নয়তো ফোনটা থেকেই দেখাতাম। আর কি যেন বলছি, আমার না এখনো ঘুমটা কাটেনি। আসলে কালকে রাত্রিরে আমি শুয়েছি প্রায় 1টায় শুয়েছি, 1:30টার আগে আমার ঘুম আসে। দেখো এখনো নাইট ল্যাম্প জ্বলছে। আর আমরা তো একদিন তোমরা জানোই যে মাঝরাত্রিরে ঠাকুর দেখতে যাই, সেটা আজকে যাব। এখন পঞ্চমীর রাত, যেহেতু 12টা বেজে গেছে, আমার মনে হচ্ছে যে মানে ষষ্ঠী তাহলে তো এসেই গেছে। এ দেখো এখনো চোখের কাজল ওঠেনি। মানে আমি অফিসে গেছিলাম না, তো রাত্রে তাড়াতাড়ি ঘুমাবো হয়েছিলাম, তাড়াতাড়ি ঘুমিয়ে যে ভোর ভোর উঠতে হবে। আমার আর কাজলটা তোলা হয়নি। আমি মুখটা ধুয়ে এমনি মানে ক্রিম ট্রিম মেখে শুয়েছি, ভেসলিন মেখে শুয়ে পড়েছি। কাজলটা তোলা হয়নি। আমার এত ঘুম পাচ্ছে না, আমার মা আর দিদা ঘুমাচ্ছে, এত ঘুম পাচ্ছে জানি না, রাস্তায় না আমি ঘুমিয়ে পড়ি যেতে। এখন চোখটা ভালো করে ধুতে হবে, ধুয়ে ঘুম কাটিয়ে বেরোবো। আর আমি তো একা বেরোবো না, আমার সাথে আমার সঙ্গী যাবে, কুন্তলা যাবে। ওকেও আমি ফোন করেছি, কারণ ও আমার আগে উঠে পড়ে। আজ দেখি ওঠেনি, আমি ওকে ফোন করেছি, তার গলার আওয়াজ তো আলাদাই হয়ে আছে। আমার তো তাও পুরো গলা এখন ঠিক হয়ে গেছে। আমি উঠে একটুখানি বসে জল টল খেয়ে ভিডিওটা শুরু করলাম লাইট ফাইট জ্বালিয়ে, কিন্তু তার তো গলার আওয়াজই আলাদা। আমাদের 3:30টায় বেরিয়ে পড়ার কথা ছিল, বললো যে 4টেতে বেরোবো। তো দাঁড়া, ফ্রেশ হয়ে নি তারপরে। তো চলো, সবাইকে প্রথমেই জানাই শুভ ষষ্ঠী। সবার পুজো খুব ভালো কাটুক, মা দুর্গা সবার খুব ভালো করুক। আর বক বক না করে আজকে ব্লগটাকে শুরু করি। আর এবার একটু চোখে জল ঢালি। আমি আসলে কি ঘুমের করে বলছি আমি নিজেও জানি। তো চলো এবারে বেরিয়ে পড়ি, রেডি হয়ে তাড়াতাড়ি করে। বেরিয়ে পড়েছি আমরা দুজন কলকাতার উদ্দেশ্যে। রাস্তা একদম ফাঁকা, একদমই ফাঁকা, পুরো অন্ধকার। শুধুমাত্র রাস্তার আলো জ্বলছে এবং রাস্তায় যে পুজো হিসেবে যে আলো লাগানো সেটুখানি আলো। আর অন্যবারে তাও একটু লোকজন থাকে, কিন্তু এইবারে দেখলাম একদমই ফাঁকা আমাদের এই এরিয়াটাতে। তারপরে হলো এক মহা বিপদ। যখনই ব্রিজে উঠবো তার আগে টোলের থেকে দেখি সে সাংঘাতিক জ্যাম মানে সাংঘাতিক জ্যাম। যাই হোক, যেহেতু বাইক 2 চাকার ব্যাপার, সেই জন্য ওইটা একটুখানি মানে ওই জ্যামে দাঁড়িয়ে থাকার ব্যাপারটা অনেকটাই সোজা ছিল, কারণ আমরা ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে পড়েছি। এবং মিথ্যে কথা বলবো না, সেই রাত্রেও মানে অত রাতেও অনেক মানে ওনারাও তো দেখছেন, গাড়ি যারা চালাচ্ছেন, গাড়ি চালক, লরির চালক, তারা তো দেখছেন যে সেজে গুজে যাচ্ছি, মানে ঠাকুর দেখতেই যাচ্ছি। তো তারাও অনেক হেল্প করেছে, কারণ হচ্ছে আমি 2-3 জায়গায় বলেছিলাম যে একটু দাঁড়ান প্লিজ। তো তারা দেখেছিলাম দাঁড়িয়ে আছে এবং ছেড়ে দিয়েছে। তো চলো এবার আসা যাক মেন জায়গা, সেটা হচ্ছে পুজো প্যান্ডেল। এই আমরা এসেছি দেশপ্রিয় পার্কের প্যান্ডেলে। দেশপ্রিয় পার্কের প্যান্ডেলটা দেখে মনে হচ্ছিল যে কোনো একটা চায়নার বা চীনের কোনো মন্দির বা এরম ধরনের কিছু করেছে। হ্যাঁ, তো বাইরে থেকে প্যান্ডেলটা ভালোই ছিল। তারপরে যখন ভেতর গেলাম, মানে অবাক, এত সুন্দর, এত অপূর্ব প্যান্ডেল। মানে এসেই যে প্রথম প্যান্ডেলটা এত ভালো হবে সেটা ভাবতে পারিনি। আর শুধু প্যান্ডেল ভালো না, প্যান্ডেলের সাথে দুর্গা প্রতিমা, যেন সেদিক দিয়ে চোখ ঘোরাতেই পারছি না। চোখ ঘোরানোটাই যেন একটা অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে, এতটাই সুন্দর। আর তোমরা দেখতেই পাচ্ছ যে প্যান্ডেলটা কতটা সুন্দর। কিন্তু আমি সবার আগেই একটা ক্ষমা চেয়ে নিচ্ছি, সেটা হচ্ছে এত অত্যধিক ভিড়। যদিও এটা পঞ্চমীর মাঝরাত্রি বা ষষ্ঠীর ভোর, কিন্তু ভিড় দেখে মনে হচ্ছে ওটা অষ্টমীর সন্ধে, এতটাই ভিড়, এতটাই। তো সেখানে না বেশিক্ষণ ভলেন্টিয়ার বলো বা যারা এনসিসির ছেলেমেয়েরা থাকে তারা, বা পুলিশ স্যার ম্যাডামরাও
একদমই দাঁড়াতে দিচ্ছেন না। তাও আমি দেশপ্রিয়তে অনেকক্ষণই দাঁড়াতে পেরেছি, বাকি কোনো প্যান্ডেলেই দাঁড়ানো সম্ভব হয়নি। সেই জন্য ভিডিও যে ভীষণ ভালো করে আমি প্রত্যেকটা প্যান্ডেলে তুলতে পেরেছি তা নয়, অনেক জায়গা তো খাপছাড়াও ভিডিও হয়েছে। তো সেই জন্য আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো প্রথম প্যান্ডেল যেটা দেয়া শুরু হলো বা প্রথম দেবী দর্শন যেটা হয়েছিল, সেটা দেখেই মন একদম ভরে গেছিলো। তোমাদের কেমন লাগলো দেশপ্রিয় পার্কের ঠাকুর? যারা দেখতে গেছিলে তারা একটু জানিও। এসে গেছি পরবর্তী প্যান্ডেলে, ত্রিধারায়। ত্রিধারাতে রেকর্ড ভিড় প্রত্যেক বছরই আমরা পাই, এবং আমাদের রুটটা থাকে দেশপ্রিয় পার্ক হয়ে ত্রিধারা হয়ে, তারপরে পরপর। তো ত্রিধারায় এই বছরও মানে রেকর্ড ভিড়টা ছিল, এত ভিড় যে নড়তে পারছি না। তার উপর ত্রিধারার প্যান্ডেলটা ছিল অভূতপূর্ব। কোনো মন্দির বানানো হয়েছিল যতদূর মনে হয়েছিল, এবং সেখানে আহুরি নাচেরও ব্যবস্থা ছিল, যেটা সন্ধেবেলা ছিল। রাত্রে আমরা ওটা দেখতে পাইনি, আমি টিভিতে বা ইউটিউবেই দেখেছি। অপূর্ব সেই প্যান্ডেল, মানে কেউ হয়তো বলবে না যে সেটা প্যান্ডেল, সবাই ভাববে এটা আসল মন্দির, কারণ এত অপূর্ব কারুকার্য। আমি সত্যি প্রত্যেকটা শিল্পীকে ভীষণভাবে সম্মান জানাই এবং তাদেরকে আমি প্রণাম জানাই যে তারা তাদের হাতের কাজের মাধ্যমে এত সুন্দর দৃশ্য আমাদের সামনে তুলে ধরেছে। কারণ দেখো, অনেকে যেমন আমি প্রচুর জায়গা ঘুরতে যাইনি, তো এটা কোন জায়গাকার মন্দির আমি ঠিক জানি না, তাই বলতে পারছি না, কিন্তু আমার মনে হচ্ছে যে আসল মন্দিরের মতোই হয়তো এটা তৈরি করা হয়েছে, এত অপূর্ব। এবং আমি আরও একবার বলছি যে খুবই দুঃখিত, কারণ ত্রিধারায় অত্যধিক ভিড় থাকায় ওরা একটুও দাঁড়াতে দিচ্ছিল না, এবং অনেক সময় ভিডিও করার সময় তো অসুবিধা হচ্ছিল এত ভিড়ে। আর আমি একটু ছোটোখাটো মানুষ, ভিডিও করাতে একটু অসুবিধাই হচ্ছিল। তো সেই জন্য আমি যে খুব ভালো করে ভিডিও তুলতে পেরেছি তা নয়, কিন্তু তার মধ্যেও চেষ্টা করেছি যতটা তোমাদের সামনে আনা যায়। এবং সবচেয়ে খারাপ এটাই লাগছে এখন ভিডিওটাতে দেখছি যে আমি ত্রিধারায় মাতৃরূপটাই আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তো সেটা নিয়ে আমি খুবই দুঃখিত, কিন্তু আমার কিছু করার নেই, এখন আর আমি এটা দেখাতে পারবো না। আর এখানে দেখো, এই মহাদেবের মূর্তিটা এত অপূর্ব, এত মানে যখন আমরা সামনে দেখছি এত সুন্দর সৃষ্টি, এত সুন্দর, আমরা ভাবছি যে মানে কত সুন্দর মানুষের হাতের কাজ হতে পারে একজন শিল্পীর কল্পনার মাধ্যমে, কত সুন্দর। ধরো ক্লাব কমিটিরা ভেবেছেন যে এইটা তৈরি হবে, কিন্তু সেটা তো তৈরি করতেও তো একটা হাতের কাজ এবং মাথার বুদ্ধি দরকার, সেটা ত্রিধারা দেখিয়ে দিয়েছে। সত্যি মানে অপূর্ব মানে অপূর্বই। পরবর্তী প্যান্ডেলে আসি। পরবর্তী প্যান্ডেল বালিগঞ্জ কালচারাল। আমি এই প্যান্ডেল বহুবার দেখেছি, প্রায় 10-12 বার দেখা হয়ে গেছে, এবং সবচেয়ে বড় কথা তৈরি হতে দেখেছি। এই প্যান্ডেলের থিম ছিল প্রথা। প্রথমে আমি বুঝতে পারছিলাম না, প্রথম 2-3 দিন কিছুতেই বুঝতে পারছি না যে কী ব্যাপারটা হচ্ছে। তারপরে যেটা বুঝলাম, প্রথা ইন দ্য সেন্স হয়তো যে জমিদারি প্রথা ছিল সেই হিসেবেই এটা তৈরি হয়েছে, কারণ সেইরকম ধাঁচেরই বাড়ি, জমিদারের ধাঁচের বাড়ি, বড় বারান্দা এবং ঝাড়বাতি সমস্ত কিছুই এখানে আছে, লণ্ঠন। তো সেইটা হ্যাঁ ভীষণ সুন্দর দেখতে ছিল। সবচেয়ে অভূতপূর্ব হয়েছিল মায়ের মূর্তি, একদম একটা ইউনিক ধরনের, এবং মানে খুব সুন্দর। এই দেখতেই পাচ্ছ এখন সকাল হয়ে গেছে, পুরো আলো, কিন্তু মানুষের ঢল মানে মানে ভাবাই যায় না এত ভয়ঙ্কর ভিড় হয়। মানে মানুষ পুরো পাগল। আমরা বাঙালিরা পুরো পাগলের মতো অপেক্ষা করে এই যে পুজোর 4-5টা দিন, সেটা মানে আমরা বুঝিয়ে দিই যে হ্যাঁ আমরা মায়ের জন্য অপেক্ষা করছি, এবং মাকে আমরা দেখতে এতটুকু ছাড়বো না। আমরা যেভাবে পারবো, যখন পারবো মায়ের দর্শন করব, এবং
শুধু তাই নয়, আমাদের উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা, শুধু কলকাতা না, কলকাতা তথা পুরো পশ্চিমবঙ্গেই মানে সেটা বিভিন্ন প্যান্ডেল এবং বিভিন্ন মাতৃমূর্তির মাধ্যমে তাদের যে কত ধরনের শিল্পী সত্তা সেটাও আমরা জানতে পারি। এত অপূর্ব অপূর্ব প্যান্ডেল, এত অপূর্ব অপূর্ব নিদর্শন, তা মনে হয় একমাত্র পশ্চিমবাংলাতেই সম্ভব হয়, তা হয়তো মানে আর আর অন্য কোথাও মনে হয় না হয় বলে। তো এর পরবর্তী প্যান্ডেল হচ্ছে সমাজসেবী। এই প্যান্ডেলও আমি বহুবার দেখেছি এবং একদম তৈরি আগে মুহূর্ত অবধিও দেখেছি, মানে কমপ্লিটের আগের মুহূর্তেও দেখেছি, কারণ আমি একবার গেছিলাম কাজ করতে করতে, মাঝখানে যখন দেখছি তখনও তৈরি হচ্ছে একদম শেষ মুহূর্তে। তো এখানে করেছে পুরনো কলকাতার কলকারখানা, বাড়ি ঘর, মানে অনেক কিছু যেগুলো লুপ্ত হয়ে গেছে। যেমন আমরা দেখলাম প্যান্ডেলের মধ্যে টাইপ মেশিন, এখানেই দেখতে পাচ্ছেন যে খবরের কাগজের বিভিন্ন সংবাদ দেওয়া, কোথায় কখন কোন কারখানা বন্ধ হয়েছে, কোন কারখানায় কখন আগুন লেগে গেছিলো, বা এই রকম জিনিস। হ্যাঁ, তো ভেতরে দেখলাম একটা বিশাল বড় টাইপ মেশিন বসানো। টাইপ মেশিন তো এখন প্রায় লুপ্তের যুগেই, কারণ এখন আর টাইপ মেশিনের কোনো দরকার লাগে না, কম্পিউটারেরই আর বেশি দরকার প্রয়োজন হচ্ছে না। তো টাইপ মেশিন তো অনেক 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 দূরের ব্যাপার। এই যে দেখো টাইপ মেশিনটা, তো ভীষণ সুন্দর ছিল, ভীষণ সুন্দর। এবং আবারও বলি, এই কাজের মাধ্যমে শিল্পী সত্তার পরিচয় পাওয়া যায়, কারণ ভীষণ একটা বড় এরিয়া জুড়ে এত সুন্দর একটা জিনিস কভার করা, খুব সুন্দর, খুবই সুন্দর। তো এত তিনটের মধ্যে আমি এখনও অবধি 4টে যে ঠাকুর দেখেছি তার মধ্যে আমার কাছে প্রথমে মনে হয়েছে, সবার প্রথমে অবশ্যই ত্রিধারা, এবং তারপরেই আছে হচ্ছে সমাজসেবী, তারপরে আছে হচ্ছে দেশপ্রিয় পার্ক, এবং তারপরে অবশ্যই ভাবে আমাদের বালিগঞ্জ কালচারাল। তোমরা বলবে তোমাদের এখন অবধি 4টের মধ্যে কোনটা ভালো লাগলো। পরবর্তী চলে আসি সিংহি পার্কের দুর্গাপুজো। সিংহি পার্কের দুর্গাপুজো ভীষণভাবে বিখ্যাত হচ্ছে তাদের আলোকসজ্জার জন্য, কারণ সিংহি পার্কের যে আলোকসজ্জা দেওয়া হয় সেটা অপূর্ব থাকে, এবং মায়ের মূর্তি অপূর্ব দেখার মতো থাকে, এবং এইবারেও তাই অসাধারণ মায়ের মূর্তি অপূর্ব দেখতে ছিল। আলোকসজ্জাটা আমরা কোনোবারই দেখতে পাই না, সেটা ফোনেই দেখতে হয়। তার কারণ হচ্ছে যে আমরা সকালবেলা যাই, তো মানে সিংহি পার্ক যেতে সকাল হয়ে যায়, তো সেই জন্য আর ওটা দেখা হয় না। কিন্তু এটা দেখেছি ইউটিউবে বা টিভিতে দেখেছি। আর এত ঘুরে তখন সকালবেলা মনে হচ্ছিল একটু নিজেকে সুস্থ রাখাটা খুব দরকার, হাইড্রেটেড রাখা, সেজন্য আমরা চলে গেছিলাম একটু ডাব খেতে। ডাব খেয়ে নিজেদের শরীরে আবার এনার্জি নিয়ে চলে গেছিলাম পরের প্যান্ডেলে। পরের প্যান্ডেল ছিল অবশ্যই একডেলিয়া এভারগ্রিন, কিন্তু আর সেটার ভিডিও তোলা হয়নি। অনেক আমি প্যান্ডেলেরই ভিডিও তুলিনি, কারণ হচ্ছে যে সব প্যান্ডেলের আমার মনে হচ্ছে দরকার নেই ভিডিও তোলা, কিছু কারণ অনেক সময় হয়ে যায় না ভিডিও তুলতে গিয়ে আর সেই প্যান্ডেলটা হয়তো আমার ঠিক করে দেখাই হলো না। এইগুলো অনেক, এটা গত 2-3 বছর ধরে আমি দেখছি, যখন থেকে আমি ইউটিউবটা করছি, যে হয়তো আমি ভিডিও তুলতে গিয়ে সেই সময়টা আমি আর ওটা দেখতেই পেলাম না ভালো করে, ভিডিওতেই ফোকাস রেখে। তো সেই জন্য কিছু কিছু জায়গায় আমরা তোলা হয়নি ভিডিও। পরবর্তী আসি রাজডাঙ্গাতে, কসবা রাজডাঙ্গা। এই জায়গাকার প্যান্ডেল আমার ভীষণ পছন্দের, ওরা যে কিছু একটা অদ্ভুত ইউনিক বানায় সেটা জাস্ট অপূর্ব লাগে, এবং তার সাথে একটা অদ্ভুত থিম মিউজিক থাকে, সেটা এত সুন্দর যে কি বলবো। এইবারের থিম ছিল প্রশ্ন, তো আমি প্রথমে বুঝতে পারছিলাম না প্যান্ডেলটা, আমি এই প্যান্ডেলে অনেকক্ষণ ছিলাম, পরবর্তী সময়ে বুঝতে পারলাম প্রশ্ন হিসেবে হয়তো সৃষ্টিকে বোঝানো হয়েছে। মানে এই যে পৃথিবীও যে তৈরি হয়েছে সেটাও একটা বড় প্রশ্ন না, কোথা থেকে তৈরি হলো। এই যে মানুষ, জীব, প্রত্যেকটা প্রাণ, একটা গাছ, একটা প্রাণী, একটা মানুষ, প্রত্যেকটাই আসলে একটা প্রশ্ন যে কোথা থেকে সে এলো। হ্যাঁ, আমি হয়েছি আমার মা বাবার দ্বারা, আমার মা বাবা হয়েছে আমার দিদা দাদু বা ঠাকুমা দাদুর দ্বারা, তারা হয়েছে তাদের ওপরের আগের প্রজন্ম, এরমভাবে। কিন্তু কোথাও তো একজন ছিলেন প্রথম, তো সেটা একটা ভীষণ বড় প্রশ্ন প্রত্যেক মানুষ, প্রত্যেকের কাছে, প্রত্যেক পৃথিবীবাসীর কাছে। সেই হিসেবেই এই থিমটা, আর এত সুন্দর একটা ওখানে গান বাজছিল, এবং তার সাথে প্রশ্নটা যে বিবরণ দেওয়া সেটা অপূর্ব ছিল, জাস্ট অপূর্ব।
এর পরবর্তী চলে আসি চেতলা অগ্রণী, ভীষণ ফেমাস দক্ষিণ কলকাতার এক ক্লাব এবং দুর্গাপুজো। তো এইখানের থিম ছিল সমুদ্র মন্থন। আমি না বিশ্বাস করে প্রথমে বুঝতে পারিনি, আর প্রথমে ভাবছিলাম বড় সাপের মতো কী জড়িয়েছে, পুরো সাপের মতো সাপে, হ্যাঁ অপূর্ব, পুরো রুদ্রাক্ষ দিয়ে সাপ বানানো এবং পুরো প্যান্ডেলে সেই সাপটাকে বানানো, এবং মহাদেবের যে ছবি, মহাদেবের লিঙ্গ পুরো, এবং শুধু মহাদেবের ওই অত বড় লিঙ্গ না, আরও ছোট 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 অনেক ছিল। সেই যে অপূর্ব বানানো, এই যে যেটা বললাম শিল্পী সত্তার পরিচয় পাওয়া, একটা শিল্পীর গুণ পরিচয় এখান থেকেই পাওয়া যায়। তো অসাধারণ একটা প্যান্ডেলের মাধ্যমে প্রথমটাতে আমি বুঝতে পারিনি, তারপরে যখন ভেতরে গেলাম, তার যখন কাজটা দেখলাম, তখন বুঝতে পারলাম যে এটা সমুদ্র মন্থন। এবং মানে অসাধারণ যাকে বলে, প্রথমে আমি সেটাও বুঝতে পারিনি। আমায় কুন্তল দেখালো যে একদিকে দেব এবং একদিকে মানে দেবতা, অন্যদিকে রাক্ষস, এবং মাঝখানে ওই যে সাপটা সেটা ওরমভাবে জড়ানো, মাঝখানে বাইরেই সাপটা ওরকমভাবে আছে, এবং ভেতরে সে ওই গাছে মানে যে পাহাড়টা ছিল, পাহাড়টার মধ্যেই তো ওরকম সাপ জড়িয়ে, সেটা একদিকে মহাদেব এবং একদিকে দেবতা এবং অন্যদিকে রাক্ষসরা টেনেছিল। তো সেই জিনিসটা তো মানে তখন দেখে বুঝতে পারছি যে অসাধারণ কনসেপ্ট এবং অপূর্ব সেই সৃষ্টি। কি হয়, আমরা তো সামনাসামনি এটা দেখিনি কোনোদিনই অবশ্যই, এটা মানে অনেক যুগ আগেকার ব্যাপার, দেবতাদের জিনিস, কিন্তু হয়তো এই প্যান্ডেলের মাধ্যমে না আমরা এটা দেখতে পাচ্ছি। কিন্তু আবারও এই যে ক্ষমা প্রার্থী যে আমি অতটাও ভালো করে হয়তো ভিডিওটা তুলতে পারলাম না বা তুলতে পারিনি, বা হয়তো আমার ফোন অতটাও ভালো নয় যে আমি তোমাদের সামনে এতটা সুন্দর করে প্যান্ডেলটাকে দেখাতে পারবো। কিন্তু আমি এটাই বলতে পারি যে যারা এই প্যান্ডেলটা দেখেছো তারা নিশ্চয়ই জানো যে এটা কতটা সুন্দর হয়েছে। এইবার আসি আজকের দিনের মানে ষষ্ঠীর দিনের লাস্ট প্যান্ডেল। এই প্যান্ডেল দেখে তারপরে আর আমরা বাড়ি চলে এসেছিলাম, মানে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম। তার আগে আমাদের সব দেখা হয়ে গেছিলো। হ্যাঁ, হয়তো আমি অবশ্যই সব প্যান্ডেলের ভিডিও তুলতে পারিনি, কিন্তু যে কটা আমি তুলেছি আমি তোমাদের সামনে আনার চেষ্টা করলাম। হ্যাঁ, তো এটা হচ্ছে সুরুচি সংঘ, এবং অপূর্ব এক কনসেপ্ট, অপূর্ব মানে আমি সত্যি বলবো শিল্পী সত্তা প্রত্যেকটা প্যান্ডেলে দেখেছি, এবং এক একটা প্যান্ডেলে ভীষণ, যেমন সুরুচি না, যেমন ত্রিধারা এবং চেতলা, এই দুটো প্যান্ডেলের কাজ আমার মনে হয়েছে সবচেয়ে কঠিন সবথেকে। কিন্তু এই যে প্যান্ডেলের কনসেপ্ট, এখানে এসে সমস্ত কিছু গলে যায়, কারণ এখানে বাঙালির আবেগ জড়িয়ে আছে। এটা হয়েছিল যে ন্যাশনাল জেল, যেখানে প্রচুর ভারতবাসীকে আটকে রাখা হয়েছিল দেশ যখন আমাদের পরাধীন ছিল সেই সময়, এবং সেইখানে সমানেই ওই গানটাই হয়ে যাচ্ছিল, আমার এই দেশেতেই জন্ম, যেন এই দেশেতেই মরি, এবং যারা স্বর্গগত তারা এখনও জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। অপূর্ব, মানে সেই জায়গায় যারা এই সুরুচিতে গেছো, দেখেছো, আমার মনে হয় প্রত্যেকের চোখ দিয়ে একটু হলেও জল বেরিয়ে এসছে প্যান্ডেল দেখে। এত অপূর্ব সৃষ্টি, এত অপূর্ব। একদিকে ছিল একদিকে ছিলেন যারা বন্দি হয়েছিলেন জেলে, তাদের ছবি, তাদের স্ট্যাচু, এবং ওপর দিকে ছিল জেলের মানে সেই সময় যারা মেন ছিলেন, হেড, তাদের। তো অপূর্ব হয় না একটা, মানে এইটা হচ্ছে নস্টালজিয়াই বলো, আবেগ বলো, যা হোক, এই প্যান্ডেলের মধ্যে সে আবেগটা জড়িয়ে আছে প্রত্যেকটা বাঙালি, এবং তাদের সবাইকে রক্ষা করেছিলেন মা দুর্গা। সেই জন্যই হয়তো আজকে আমরা স্বাধীন হতে পেরেছি। প্রত্যেক বাঙালিকে রক্ষা করে, প্রত্যেক ভারতবাসীকে মা দুর্গা রক্ষা করেছিলেন বলেই আজ আমরা স্বাধীন। তো অপূর্ব, মানে এখনও আমি যখন বলছি, এইটার ভয়েস ওভার দিচ্ছি, তখন আমার গায়ে কাঁটা দিচ্ছে, কারণ আমার ওই সময়টা, কারণ আমি তো পুজোর পরে অবশ্যই ভয়েস ওভারটা দিচ্ছি, আমার ওই সময়টা মনে পড়ে যাচ্ছে যখন আমি প্যান্ডেলের মধ্যে ছিলাম, এবং
ওইখানে ওই 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 জায়গাটা হচ্ছে যারা স্বর্গগত তারা এখনও জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। অপূর্ব সত্যি, যারা স্বর্গগত তারা সত্যিই এখনও জানেন যে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এবং এটা আমি খুব মানি। আমাকে কেউ জিজ্ঞেস করলে যে অন্য কোনো দেশে যদি জন্মানোর সুযোগ থাকতো তুমি কোন দেশে জন্মাতে, আমি বলি বারবারই আমি ভারতবর্ষে জন্মাতে চাই। আমি একটু দেশকে বেশি ভালোবাসি মনে হয়। যাই হোক, ভীষণ ভালো, প্রত্যেকটা প্যান্ডেল আমার দক্ষিণ কলকাতার খুব ভালো লেগেছে। উত্তর কলকাতায় আর যেতে পারিনি, আমি কোনো বছরই আসলে উত্তর কলকাতায় যাই না, প্রচুর হাঁটতে হয়, সেই জন্য আমি দক্ষিণ কলকাতাতেই যাই। এবং অপূর্ব অপূর্ব প্রত্যেকটা প্যান্ডেলের মধ্যে শিল্পী সত্তার পরিচয় পাওয়া গেছে এবং অসাধারণ। তো যাই হোক, ঘুরে টুরে তারপর প্রচণ্ড খিদে পেয়েছিল, তো আমরা খেতে গেছিলাম মোহনসে, মানে ধর্মতলার মোহনসে। খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফিরেছিলাম। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি, কারণ প্রচণ্ড টায়ার্ড। বাড়িতে এসে হাত পা ধুয়ে তারপর আমি ঘরটর গুছিয়ে ঘুমাতে গেছিলাম। এবং ষষ্ঠীর দিন আমি আর কোনো ব্লগ করিনি, কারণ ষষ্ঠীর দিন আমি গেছিলাম সিনেমা দেখতে। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, দেখতে থেকো সাথে সাথে সারাদিন। আর অবশ্যই পুজো তো শেষ হয়ে গেছে, চিন্তা করো না, মা আর 1 বছর বাদ দিয়ে এক্ষুনি দেখতে দেখতে 1 বছর চলে আসবে, শেষ হয়ে যাবে এবং মা তাড়াতাড়ি চলে আসবে।